আমরা গত ক্লাসে কি পড়ছি আমি একটু হালকা করে রিভিউ দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। গত ক্লাসে আমরা যে টপিকটা স্টাডি করছিলাম সেটা কি ছিল? পোলার আয়ন। তো পোলার আয়ন দ্বারা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। তো আমি একটা কথা বলছিলাম যে আয়নিক যৌগ হচ্ছে পুরোপুরি কাল্পনিক ধারণা, মানে 100% আয়নিক যৌগ হচ্ছে একটি কাল্পনিক ধারণা। কোন আয়নিক যৌগই 100% আয়নিক হতে পারে না। প্রত্যেকটা আয়নিক যৌগের মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান। তো এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেটা কি? পোলারায়ন। তো পোলারায়নের সংজ্ঞাটা কি ছিল? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলা হয়। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলা হয়। এটা ছিল আমাদের পোলারায়নের সংজ্ঞা। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমাদের ছিল কি? পোলারায়ন বাড়লে কি কি ঘটনা ঘটবে এটা একটু দেখো, এই জিনিসটাই তোমাদের লাগবে। পোলারায়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে গলনাঙ্ক হ্রাস পায়, পানিতে দ্রবণীয়তা কমে যায়, তাপ সহতা কমে, মানে তাপ সহ্য করার ক্ষমতা কমে। মনে রাখবা, তাপ সহতা আর গলনাঙ্ক একই জিনিস। তাপ সহতা কমা মানে গলনাঙ্ক কমা, তাপ সহতা বাড়া মানে গলনাঙ্ক বাড়া। এরপরে দেখো, যৌগ বর্ণযুক্ত হয় এবং যৌগের স্থায়িত্ব কমে। তাহলে তোমাদের এই 6টা পয়েন্ট একটু কষ্ট করে এখন মাথার মধ্যে সেট করতে হবে। আমি আবার বলতেছি, পোলারায়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, গলনাঙ্ক হ্রাস পায়, পানিতে দ্রবণীয়তা কমে যায়, তাপ সহতা কমে, যৌগ বর্ণযুক্ত হয় এবং যৌগের স্থায়িত্ব কমে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে কোন একটা আয়নিক যৌগে পোলারায়নের পরিমাণ, মানে পোলারায়ন কম হবে নাকি বেশি হবে, এটা আমরা কার নীতি দিয়ে নির্ধারণ করি? ফাজানের নীতি। এটা হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন, পোল্যান্ডের বিজ্ঞানী, ওর নাম ছিল কাজিমির ফাজান। মানে ফাজানের নীতি বললেই সবাই চিনে যাবে যে এটা পোলারায়নের কথা বলা হচ্ছে। তাহলে পোলারায়নের পরিমাণ কোন নীতি দিয়ে নির্ধারিত হবে? ফাজানের নীতি। তো আমাদের মোট 5টা রুল ছিল, এর মধ্যে 3টা রুল আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছি। রুল নাম্বার 1টা কি ছিল দেখো? ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি হয়, এটা ছিল রুল নাম্বার 1। এরপর আমরা রুল নাম্বার 1 এ কিছু एग्जांपल প্র্যাকটিস করছি। রুল নাম্বার 2 তে আমাদের কি ছিল? অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন বেশি হয়, এটা ছিল আমাদের রুল নাম্বার 2। 3 নাম্বার রুল ছিল ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয়। ওকে, এরপরে দেখো আজকে হচ্ছে আমাদের রুল নাম্বার 4। ওকে, তাহলে তোমরা একটু খাতার মধ্যে একটা ছন্দ লিখো, তুমি এটা কিভাবে সহজে মনে রাখতে পারবা তো লিখো ছন্দটা। লিখো, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। লিখো, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। ধরো তোমার দুই মামা আছে, ক্যাটা মামা অ্যানা মামা। ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। তারপর লিখো, ক্যাটা ও অ্যানা মামার চার্জ বাড়লে, 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 ক্যাটা ও অ্যানা মামার চার্জ বাড়লে ডি ও এফ কে ধরো, ডি
ডি ও মানে ছোট হাতের ডি এবং ছোট হাতের এফ। ডি দিয়ে মূলত ডি অরবিটাল বোঝাচ্ছে আর এফ দিয়ে মূলত এফ অরবিটাল বোঝাচ্ছে। তাহলে আমাদের ছন্দটা কি? ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়, ক্যাটা ও অ্যানা মামার চার্জ বাড়লে ডি ও এফ কে ধরো। এর মানে কি? এর মানে ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বাড়বে, অ্যানায়ন বড় হইলে পোলার আয়ন বাড়বে। ওকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইজনেরই চার্জ বাড়লে পোলার আয়ন বাড়বে এবং ক্যাটায়নের ডি অরবিটাল অথবা এফ অরবিটাল থাকলে পোলার আয়ন বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে শর্টকাটে মনে রাখার ওয়ে। আচ্ছা, এটা তো মনে খেয়াল করো। চলো এবার আমরা রুল নাম্বার 4 করব আজকে। আমাদের রুল নাম্বার 4 কি বলছে দেখো, অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয়। চলো আমরা কয়েকটা উদাহরণ নিই। ধরা নিলাম সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম নাইট্রেট। ওকে, মনে করো এই তিনটা ধরো আয়নিক যৌগ ভাই আমি নিলাম। এখন আমাকে যদি প্রশ্ন করে কার কার সমযোজী বৈশিষ্ট্য কার সমযোজী বৈশিষ্ট্য বেশি, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমরা একটু আগে কিছু পয়েন্ট দেখলাম না? কই চলে যায়? তোমরা কি বলছিলাম? পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। তাহলে যেই আয়নিক যৌগে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে ওই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, গলনাঙ্ক সবচেয়ে কম হবে, পানিতে দ্রাব্যতা বা দ্রবণীয়তা সবচেয়ে কম হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করে? আমি কি বলছি বলো তো, কার কার মনে আছে? আমি বলছিলাম কি কমন জিনিস বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? কমন জিনিস বাদ। কি কমন বলো? তিনটা যোগের মধ্যে কে কমন? সোডিয়াম কমন না, ভুল, সোডিয়াম প্লাস কমন। কি কমন? সোডিয়াম প্লাস কমন। তাহলে তিনটা যোগের মধ্যে Na প্লাস কমন কিনা বলো? তাহলে যেটা কমন সেটা বাদ, যেটা কমন সেটা বাদ। তাহলে সোডিয়াম প্লাস কে বাদ দিলে তোমার হাতে কি থাকবে? তোমার হাতে থাকবে F মাইনাস, তোমার হাতে থাকবে O2 মাইনাস, তোমার হাতে থাকবে কি N3 মাইনাস, N3 মাইনাস। তাহলে তোমার কাছে এখন তিনটা অ্যানায়ন আছে, অলওয়েজ চার্জ আগে দেখবো, অলওয়েজ কি আগে দেখবো? চার্জ আগে দেখবো। তাহলে দেখো কোনটার চার্জ বেশি? নাইট্রোজেনের চার্জ হচ্ছে যে ম্যাক্সিমাম এখানে। ওকে, তাহলে আমাদের ফাজনের নীতি কি বলে? যে অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে যেহেতু নাইট্রোজেনের চার্জ যেখানে ম্যাক্সিমাম, তার মানে কি? মানে হচ্ছে সোডিয়াম নাইট্রাইট যৌগের পোলার আয়ন হবে সর্বোচ্চ, সোডিয়াম নাইট্রাইট যৌগের সমযোজী বৈশিষ্ট্য হবে সর্বোচ্চ, সোডিয়াম নাইট্রাইটের গলনাঙ্ক হবে সবচাইতে কম, সোডিয়াম নাইট্রাইটের পানিতে দ্রবণীয়তা হবে সবচাইতে কম। তাহলে आंसर কি হবে? সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট। তাহলে আমরা দেখব। চলো আমরা আরেকটা নিই। ধরো তোমাকে দিল অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই তিনটা আয়নিক যৌগ দিল, দিয়ে তোমাকে কোশ্চেন করলো কার পানিতে দ্রবণীয়তা সবচেয়ে বেশি, পানিতে দ্রবণীয়তা সবচেয়ে বেশি। ধরে এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
তাহলে সেম অ্যাপ্রোচ, তিনটা যোগের মধ্যে কে কমন? অ্যালুমিনিয়াম কমন, তাহলে অ্যালুমিনিয়াম 3+ বেসিক্যালি কমন, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এখান থেকে আউট। তাহলে তোমার হাতে কি থাকলো? F মাইনাস থাকলো, O2 থাকলো, আর কি থাকলো? নাইট্রোজেন 3-। ওকে, তাহলে দেখো নাইট্রোজেনের চার্জ ম্যাক্সিমাম, নাইট্রোজেনের চার্জ ম্যাক্সিমাম, তার মানে কি অ্যালুমিনিয়াম নাইট্রাইড যোগের পোলার আয়ন হবে সবচেয়ে বেশি। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, গলনাঙ্ক সবচেয়ে কম, পানিতে দ্রবণীয়তা সবচেয়ে কম, কিন্তু প্রশ্ন করছে কি পানিতে দ্রবণীয়তা কার সবচেয়ে বেশি, তাহলে উত্তর হবে কোনটা? অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। কখনোই মাঝখানেরটা আনসার হবে না, কখনোই মাঝখানেরটা আনসার হবে না, হয় প্রথমটা আনসার হবে, না হলে লাস্টেরটা আনসার হবে, বুঝছো কিনা? এখানে আনসার কি হবে? অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, লাস্টেরটা যদি মাঝখানে ঢুকে, হ্যাঁ এরকম দিতে পারে তোমাকে কনফিউজ করার জন্য, ঠিক আছে? এই জন্য ফোকাস হলো বেসিক্স, নট কে মাঝখানে আছে, নট কে প্রথমে আছে, নট কে শেষে আছে, বেসিকে ফোকাস করো। তাহলে বুঝছি এটা, ঠিক আছে? তাহলে এটুকু লিখে ফেলো খাতায় দ্রুত। সিলভার ফ্লোরাইড হয় নাই, না না সিলভারের গলনাঙ্ক সবচেয়ে কম। ঠিক আছে, চলো আরেকটা প্র্যাকটিস করি এই নিয়মের আন্ডারে। দেখি এটা বলো তো, দেখি এটা কে পারবে বলো? সাইড সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফাইড, ডাবের ডল আসছে, কার গলনাঙ্ক বেশি? বেশি সোডিয়াম ফসফাইড, চিন্তা করে বলো, বলো মুআমিন। হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড, দেখো তিনটার মধ্যে তো Na+ কমন,
তাহলে Na প্লাস বাদ, তাহলে থাকে কি Cl মাইনাস S2 মাইনাস আর কি থাকে ফসফরাস 3 মাইনাস। আচ্ছা তাহলে বলো ফসফরাসের চার্জ বেশি, তাহলে সোডিয়াম ফসফাইড যৌগের পোলার আয়ন সবচেয়ে বেশি, তাহলে সোডিয়াম ফসফাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, গলনাঙ্ক সবচেয়ে কম। এটা প্রশ্ন করা হয়েছে কি কার গলনাঙ্ক বেশি, তাহলে উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। ইজি পিজি লেমন স্কুইজি। এত সহজ যদি পরীক্ষা আসে তাহলে তো ভালোই হয়। সহজ কি আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে, সহজও আসবে আবার ঝামেলা করেও দিতে পারে, তবে আগে সহজগুলো শিখো। চলো তাহলে এটা ক্লিয়ার, তাহলে আমাদের রুল নাম্বার 4 ক্লিয়ার। এবার আসো রুল নাম্বার 5। নেক্সট রুল নাম্বার 5 দেখো কি বলছে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে, দেখো এই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন থাকলে পোলার আয়ন বেশি হয়। আচ্ছা ধরো তোমাকে দুটো যৌগ দিলাম আমি, সোডিয়াম ক্লোরাইড দিলাম আর দিলাম CuCl। এটার নাম কি? CuCl এর নাম কি? কপার ক্লোরাইড না, এটার নাম হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। এখানে কপারের যোজনী কত? 1। যদি প্রশ্ন করে আমাকে, প্রশ্ন করে কার গলনাঙ্ক কম, ধরে এটা কোশ্চেন, কার গলনাঙ্ক কম? আরে কি আছে গলনাঙ্ক? আরে ভাই ফেল ভাই, আপনি বড় কেন দিতেছেন? হ্যাঁ আর আমি নিজেরে বলছি তোমার ভাই, আপনি জীবনে সব করা করে নিয়েছেন, ফেল শব্দটা ইন্টারনেটে উঠলে বলতে মজা লাগে, ঠিক আছে? কারণ বলবঞ্চ ফেল করে ইন্টারনেট ফেল শব্দটা একটা খুব বহুল প্রচলিত শব্দ। আমাদেরকে নিয়ে মজা নেন, আমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে আমি মজা নেই, তোমাদেরকে নিয়ে সবাই মজা নেয়। হ্যাঁ যেমন মনে করো যারা টিচার তো মনে করো টিচাররা মাঝে মাঝে আড্ডা দেয় না বসা একটা জায়গায়। মনে করো তুমি একটা এলাকার 4-5 জন টিচার আছে, ম্যাথ একজন পড়ায়, কেমিস্ট্রি একজন পড়ায়, ফিজিক্স। ওনারা যখন আড্ডা দিতে বসে ওনাদের কনভারসেশনগুলো তুমি যদি শুনো নিজেকে দিন তুমি ধিক্কার দিবা, ঠিক আছে? সবটি তোমাদেরকে গাধা বলবে, বলে এরা তো ম্যাথও পারে না পারে কেমিস্ট্রি, না পারে ফিজিক্স, কিছুই পারে না, সবটি গাধা, ঠিক আছে? এমনি বলে ভাই, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে পড়ানোর সময় বলবে না, কারণ তোমাকে বলে তুমি তো মাইন্ড করবা। ওরা যখন আবার নিজেরা আড্ডা দিতে বলবে কোথাও, তখন এগুলা ডিসকাশন হয়, ঠিক আছে? আমি যেটা বলি যে ভাই তুমি ইন্টারভিউ উঠছো, তুমি কিছু পারো না, এটা খুবই স্বাভাবিক বিষয়, না পারাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু পারি না এর জন্য, পারার জন্য চেষ্টা না করার সেটা খারাপ, ঠিক আছে? পারি না তো আমি চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, ঠিক আছে? টিচারকে যে জিজ্ঞেস করি স্যার এটা বুঝতেছি না, ভাই এটা বুঝতেছি না, ওকে কোশ্চেনই তো করো না, আজ পর্যন্ত একটা কোশ্চেন পেলাম না তোমাদের কাছ থেকে। দেখো বলো তো এই দুটোর মধ্যে কে কমন, আগে আমারে বলো কে কমন? Cl মাইনাস কমন, Cl মাইনাস রে বাদ, এই জন্য কমন জিনিসের দুনিয়াতে দাম নাই, বুঝছো? কমন জিনিসের দুনিয়াতে দাম নাই। এই যে কমন জিনিসটা বের করে দিলাম, আচ্ছা শোনো এবার, আচ্ছা বলো তো সোডিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1:2 2:2 2p6। আর কপার প্লাস ইলেকট্রন বিন্যাস কি হবে? 1:2 2:2 2p6 3:2 3p6।
দেখো কপারের ক্ষেত্রে আমাদের কি হতো, নরমাল কপারে কি হতো, 4s এ একটা ঢুকতো, 4s এ একটা ঢুকতো, 4s এ একটা ঢুকতো, 3d তে কয়টা ঢুকতো, 10টা। বাট আমার লাগবে কপার প্লাস, তাহলে আমি কি করব, এই 4s থেকে একটা বের করে দিব, মানে আমি এখানে 4s কে না লিখলেও সমস্যা নেই। এই 4s কিন্তু নাই এমন না, 4s আছে, কিন্তু 4s এ কি নাই, 4s এ কোনো ইলেকট্রন নাই, 4s কিন্তু আছে, আমরা এটা বলবো না যে ভাই 4s নাই, তাহলে আবার হবে না, 4s ও আছে, 4p ও আছে, 4d ও আছে, 4f ও আছে, সবই আছে, বাট ওগুলাতে ইলেকট্রন নাই, এজন্য লিখতেছি না। আচ্ছা, তাহলে তুমি একটু সোডিয়াম প্লাসের ইলেকট্রোবিন্যাসটা দেখো, 2s2 2p6, আর কপার প্লাসেরটা দেখো, 3s2 3p6 3d10 3d10, ঠিক আছে। দেখো তো, দেখো তো এখানে ডি অরবিটাল ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ না, ডি অরবিটাল ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ। দেখো s2p6 এই ইলেকট্রন বিন্যাসটা কার ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসের, কার, নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের, কিন্তু s2p6d10 s2p6d10 এইটা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস না, এই ইলেকট্রন বিন্যাসটার একটা নাম আছে, এটাকে বলা হয় পিএনজিসি। কি বলা হয় এটাকে, পিএনজিসি। পিএনজিসি মানে হচ্ছে সিউডো নোবল গ্যাস, নোবল গ্যাস, সি মানে কনফিগারেশন, সংক্ষেপে বলে পিএনজিসি, s2p6d10। তাহলে বেসিক্যালি দেখো কপার প্লাসের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন আছে কি নাই, আছে। তো যেহেতু ডি অরবিটাল ইলেকট্রন আছে, তার মানে কপার প্লাসের ক্ষেত্রে পোলার আয়ন বেশি হবে, কপার প্লাসের ক্ষেত্রে পোলার আয়ন বেশি হবে, তার মানে কিউ প্লাস ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য কি হবে, বেশি হবে, আর কিউ প্লাস ক্লোরাইডের গলনাঙ্ক কি হবে, কম হবে, গলনাঙ্ক কম হবে। তাহলে কার গলনাঙ্ক কম আছে কি, কিউ প্লাস ক্লোরাইড, এটা আছে। এবং আমাকে যদি বলতো কপার কোন ব্লকের মৌল, কপার কোন ব্লকের মৌল, কপার কোন ব্লক, কপার হচ্ছে ডি ব্লক, ডি ব্লক। অর্থাৎ ভাই ডি ব্লক মৌল দেখলেই, তুমি দেখবা ডি ব্লক মৌল দেখলেই তার পোলার আয়ন বেশি হবে, চোখ বন্ধ করে, ডি ব্লক মৌল দেখলেই তার পোলার আয়ন বেশি হবে। তাহলে কপার একটা ডি ব্লক মৌল। হ্যাঁ হ্যাঁ, কেন বেশি হবে এটার জন্য পড়তে হবে একটা কনসেপ্ট, আচ্ছাদন প্রভাব বা স্ক্রিনিং ইফেক্ট। এইগুলো তো এখন তোমরা পড়ো না, এগুলো বুঝাইলেও এখন কিছু বুঝবা না, বাদ দাও এটা কনসেপ্ট। এই চ্যাপ্টারই ডি ব্লক হইলে পোলার আয়ন বেশি হবে। হ্যাঁ, ডি ব্লক হইলে পোলার আয়ন বেশি হবে। তাহলে ক্লিয়ার এটা, ডি ব্লক কি পূর্ণ হইতে হবে নাকি ডি ইলেকট্রন থাকলেই হবে? জেনারেলি পূর্ণ হওয়াটা জরুরি হবে, মানে ডিতে 10টা। চলো নেক্সট কোশ্চেন। এটা এখন শোনা লাগবে না, এটা মুখ দিয়ে বলছি তো, এটা এখন বোঝা লাগবে না। চলো নেক্সট কোশ্চেন, KCl AgCl। প্রশ্ন হচ্ছে কার পানিতে দ্রবণীয়তা বেশি, কার পানিতে দ্রবণীয়তা বেশি, তাহলে বলো কে কমন, এটার মধ্যে কে কমন, Cl মাইনাস কমন, তাহলে Cl মাইনাস বাদ, তাহলে তোমার কাছে থাকলো K প্লাস, আর কি থাকলো Ag প্লাস। দেখো এইখানেও সিলভার কোন ব্লক মৌল, সিলভার ও ডি ব্লক, সিলভার ও ডি ব্লক। তাহলে সিলভার যদি ডি ব্লক মৌল হয়, তাহলে সিলভার প্লাসের ক্ষেত্রে কি পোলার আয়ন কি হবে, বেশি হবে। তার মানে সিলভার ক্লোরাইড যোগে পোলার আয়ন বেশি হবে, তার মানে সিলভার ক্লোরাইড যোগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, গলনাঙ্ক কম হবে,
পানিতে দ্রবণীয়তা কম হবে, কিন্তু প্রশ্ন করছে কি তোমাকে কার পানিতে দ্রবণীয়তা বেশি হবে, তাহলে উত্তর কি হবে পটাশিয়াম ক্লোরাইড, উত্তর হচ্ছে KCl। চলো আরেকটা দিই, দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড HgCl2, এটা কি পারদ, পারদ। প্রশ্ন হচ্ছে কার কার পানিতে দ্রবণীয়তা পানিতে দ্রবণীয়তা কম, বলো শানাউল বলো, কার পানিতে দ্রবণীয়তা কম, গলা শুকিয়ে গেছে কোনটা, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা কম, বলো ফেরদৌস বলো, কার পানিতে দ্রবণীয়তা কম, HgCl2, কেন পারদ, দেখো এখানে Cl- যদি বাদ দিই কি থাকে, ক্যালসিয়াম 2+ থাকে আর কি থাকে Hg2+, এই মার্কারি কিন্তু ডি ব্লক এলিমেন্ট, মার্কারি কিন্তু ডি ব্লক, যেহেতু মার্কারি ডি ব্লক তার মানে কি Hg2+ এর পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তাহলে HgCl2 তে পোলারায়ন বেশি হবে, HgCl2 এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তাহলে পানিতে দ্রবণীয়তা কি হবে কম হবে, তাহলে উত্তর হবে HgCl2। তাহলে বুঝা গেল ভাই রুল নাম্বার 5, তাহলে কয়টা রুল, 5টা রুল। কি বলছিলাম, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়, ক্যাটা ও অ্যানা মামার চার্জ বাড়লে DOF কে ধরো, তাহলে ক্যাটায়ন ছোট হলে পোলারায়ন বেশি, অ্যানায়ন বড় হলে পোলারায়ন বেশি, ক্যাটায়নের এবং অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি, আবার ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে পোলারায়ন বেশি। এই হলো আমাদের 5টা পয়েন্ট। আচ্ছা, তো এই যে ক্লাসে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হচ্ছে এগুলো থেকে তুমি কমন পেয়ে যাবে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাব আমরা, এটা তো শেষ, বাবা কি আছে দ্রুত লিখো। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন, এই যে নেক্সট কোশ্চেন কি আমাদের, সিলভার ফ্লোরাইড সাদা কিন্তু সিলভার আয়োডাইড হলুদ কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে কোশ্চেন, কারণ তোমরা কিন্তু অনেক যৌগ দেখো না, কিছু যৌগ আছে সাদা কালার, কিছু যৌগ আছে কালারফুল, যেমন কপারের যৌগগুলো রঙিন বলতে নীল কালার হয়, তারপরে তোমার আয়রনের যৌগগুলো হয়ে থাকে অনেকটা বাদামি, তারপরে সবুজ কালার, নিকেলের কম্পাউন্ড গুলো সেম। এই কালারগুলো আসে কিভাবে, তোমার মনে প্রশ্ন জাগে না যে ভাই একটা যৌগ কালারফুল না কেন আর আরেকটা যৌগ কালারফুল কেন, তো এগুলোর পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট তোমার ইনভলভ আছে। সো এখানে আমি সুন্দর করে ব্যাখ্যাটা লিখে রাখছি, এইটাই এক্সামে আসলে এই 5 লাইন লিখে দিবা 4 পাবা, ঠিক আছে। 4 নম্বরে এটা 4 মার্কের কোশ্চেন। হ্যাঁ, সাদা হইলে কি কালার কি ধরবো, বর্ণহীন সাদা বলতে এখানে বেসিক্যালি না, বর্ণহীন বলা যায় না, বর্ণহীন সাদার মধ্যে পার্থক্য আছে। বর্ণহীন হচ্ছে পানির কালার, পানির কোনো কালার নেই, হচ্ছে বর্ণহীন। সাদা তো আছে, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড দেখতে সাদা। কালো বলতে অ্যাকচুয়ালি ওইখানে কোনো কালার নাই, মানে ব্ল্যাক ইজ নট এ কালার, ব্ল্যাক ইজ দ্য অ্যাবসেন্স অফ কালারস, মানে কালোর উপরে যদি তুমি সাদা আলো ফেলো সে সবগুলো তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে ফেলবে, কোনো তরঙ্গদৈর্ঘ্য তোমার চোখে আসবে না, এই জন্য তুমি কালো দেখো, বুঝছো। চলো দেখো এর উত্তর কিভাবে দিব আমরা, দেখো এখানে দুটো যৌগ আছে, সিলভার ফ্লোরাইড আর কি সিলভার আয়োডাইড, তাহলে দুইটা যৌগের মধ্যে কমন কে সিলভার প্লাস হচ্ছে যে কমন, তাহলে আনকমন কে F- আর I-। এই কালারফুল হওয়ার পিছনে প্রধান যে কারণটা ইনভলভ আছে সেটা হচ্ছে তোমার এই পোলার আয়নের কনসেপ্টটা। দেখো আমি কি লিখছি, I- আয়নের আকার বড় হয় সিলভার আয়ন দ্বারা
I মাইনাস আয়নের অধিক পোলারায়ন ঘটে। তো আমি একটু আগে বললাম যে ক্যাটা মামা বড় হলে অ্যানামামা, সরি ক্যাটা মামা ছোট হলে অ্যানামামা বড়, তাহলে অ্যানায়ন বড় হলে পোলারায়ন কি হবে? অ্যানায়ন বড় হলে পোলারায়ন বেশি হবে। আচ্ছা, ফলে ফলে আগে বুঝো তারপর ব্যাখ্যাটা লিখো। ফলে I মাইনাস আয়নের ইলেকট্রন সিলভার প্লাসের ফাঁকা অরবিটালে প্রবেশ করে। কেন? কারণ ক্যাটায়ন কি করবে? ক্যাটায়ন তো হচ্ছে যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিচের দিকে টানে নিয়ে আসবে না? কারণ ক্যাটায়ন ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। ফলে অ্যানায়নের ইলেকট্রনগুলো কোন কার অরবিটালে ঢুকে যাবে? ক্যাটায়নের অরবিটালে ঢুকে যাবে। তো দেখো, ফলে I মাইনাস আয়নের ইলেকট্রন Ag প্লাসের ফাঁকা অরবিটালে প্রবেশ করে। এই ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শক্তি, তোমরা জানো যে প্রত্যেকটা অরবিটালের একটা শক্তি আছে। তাহলে তোমার যদি একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে জাম্প করতে হয় তাহলে তোমার কতটুকু শক্তি লাগবে? ওই দুইটা অরবিটালের মধ্যে শক্তির যে পার্থক্য, ঠিক ততটুকু শক্তি লাগবে। কতটুকু শক্তি পাইলে তুমি এক অরবিটাল থেকে আরেক অরবিটালে কি স্থানান্তরিত হতে পারবা বা জাম্প করতে পারবা। তাহলে এই ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য হতে শোষিত হয়। কারণ একটা যৌগকে তুমি যখন রেখে দাও, তখন তুমি এখানে সিলভার আয়োডাইড রেখে দিলা, একটা বিকারের মধ্যে তুমি কি রাখলা? সিলভার আয়োডাইড রাখলা। এখন এই সিলভার আয়োডাইডের মধ্যে কি সাদা আলো পড়তেছে না? পড়তেছে কিনা বলো? তাহলে সিলভার আয়োডাইডের মধ্যে ওই যে ইলেকট্রনগুলো যখন অ্যানায়নের অরবিটাল থেকে কোথায় ঢুকে? ক্যাটায়নের অরবিটালে ঢুকে, তখন ইলেকট্রনগুলো কি করে? এই সাদা আলোর একটা পার্টিকুলার ওয়েভলেংথ বা একটা তরঙ্গদৈর্ঘ্য কি করে ফেলে? শোষণ করে ফেলে। তাহলে যেই তরঙ্গদৈর্ঘ্যগুলো শোষণ হবে বা যেই তরঙ্গদৈর্ঘ্যটা শোষণ হবে ওইটা বাদে বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলো তোমার চোখে আসবে। দেন বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলো মিলে যে কালারটা তৈরি হবে ওইটাই তুমি দেখতে পারবা। বুঝতে পারছো? যেটা অ্যাবজর্ব হবে ওইটা কিন্তু তুমি দেখবা না, যেগুলো অ্যাবজর্ব হবে না তুমি ওগুলা দেখবা। বুঝছো কি না? কারণ ওগুলা তোমার চোখে চলে আসবে। ওকে, তাহলে এটাই বলছে যে এই যে প্রয়োজনীয় শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যতে শোষিত হয় এবং তার সম্পূরক বর্ণ আমাদের চোখে কি হয়? প্রতিফলিত। সম্পূরক মানে কি? সম্পূরক মানে বুঝো? হ্যাঁ, বলো মৌলিক কালার কোনটা? মৌলিক কয়টা? মৌলিক কালার কি কি? আবার বলি কি কি? বলো। আরজিবি। রেড, গ্রিন আর ব্লু। তোমরা আইসিটিতে করবে HTML, ওখানে তুমি দেখবা যে বিভিন্ন ছবি রং করতে হবে, একটা লেখা রং করতে হবে, ওইখানে এই আরজিবি ভ্যালু দিতে হয় 0 থেকে 255 পর্যন্ত। ঠিক আছে, এগুলোর ভ্যালু আছে। ওকে, 0 থেকে 255 পর্যন্ত। ওকে, আচ্ছা, সো তার মানে তুমি আরজিবির যে কোনো কম্বিনেশন ব্যবহার করে যে কোনো কালার তুমি কি তৈরি করতে পারবা। ওকে, আচ্ছা, ব্যাপারটা এভাবে চিন্তা করো। মনে করো কোনো একটা আলোর মধ্যে তিনটা কালার আছে, আরজিবি আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। এখন মনে করো এই তিনটা তরঙ্গদৈর্ঘ্য মনে করো যখন কোনো যৌগের স্যাম্পলের উপরে পড়বে, মনে করো ওই স্যাম্পলটা লাল শোষণ করে ফেললো। কি শোষণ করে ফেললো? লাল শোষণ করে ফেললো। তাহলে লাল যদি শোষিত হয়ে যায় তাহলে লাল আর তোমার চোখে আসবে না, তোমার চোখে আসবে কি? গ্রিন আর ব্লু। তাহলে গ্রিন আর ব্লু মিলে যে কালারটা তৈরি হবে, তুমি কিন্তু গ্রিনও দেখবা না, ব্লু দেখবা না। আবার বলতেছি, তুমি গ্রিনও দেখবা না, ব্লু দেখবা না, তুমি গ্রিন আর ব্লু মিলে যে কালারটা তৈরি হবে ওই বর্ণটা তুমি দেখতে পারবা। বুঝছো আমার কথা? ওকে, তো এইভাবে কালার তৈরি হয়। হ্যাঁ, এমনি কালার তৈরি হয়, এগুলোর পিছনে তোমার কেমিস্ট্রি ইনভলভ আছে। আচ্ছা, তাহলে সম্পূরক বর্ণ বুঝছো? সম্পূরক বর্ণ কি? লালের সম্পূরক হচ্ছে ব্লু আর গ্রিন মিলে যে কালার আসবে সেটা। বুঝছো কি না? সিমিলারলি যদি গ্রিন অ্যাবজর্ব হয়ে যেত স্যাম্পল দ্বারা, তাহলে গ্রিনের সম্পূরকটা কি হবে? লাল আর নীল মিলে যেটা তো কালারটা তৈরি হবে ওইটা। সিমিলারলি যদি ব্লু অ্যাবজর্ব হয়ে যায় তাহলে লাল আর সবুজ মিলে যে কালারটা তৈরি হবে ওইটা হচ্ছে সম্পূরক বর্ণ। ঠিক আছে, তাহলে এবং তার সম্পূরক বর্ণ আমাদের চোখে প্রতিফলিত হয়, তাই সিলভার আয়োডাইড হলুদ বর্ণের হয়ে থাকে। বুঝছো? তো এই সুন্দর করে 5 লাইন লিখে দিবা, 4 মার্ক পেয়ে যাবে। এটা 4 মার্কের কোশ্চেন। একটা দেখো, এটা মজা হবে বলো, আমরা এই চ্যাপ্টার 2 তে পড়ে আসছি না ভাই, আলো মানে হচ্ছে ফোটন না? আলোর মধ্যে কি আছে? ফোটন। ফোটনের শক্তি কিভাবে বের করে? ডেল্টা ই সমান কি? hc বাই ল্যামডা। তাহলে প্রত্যেকটা শক্তির সাথে একটা কি ইনভলভ থাকে? একটা ল্যামডা অলওয়েজ ইনভলভ থাকে। কথাটা বুঝতে পারছো কিনা? শক্তির পার্থক্য যদি বেশি হয় ল্যামডা ছোট হবে, শক্তির পার্থক্য কম হলে ল্যামডা বড় হবে। ওকে, এগুলো লিখতে পারলি 4।
ভাই তুমি এখানে কি গরুর রচনা পাইছো? এখানে লজিক্যাল কথাবার্তা লিখবা, মার্কস পাবা। হ্যাঁ এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে। হ্যাঁ একদম সেম টু সেম যা লিখছি সব। সূত্রটা লিখতে হবে যে হ্যাঁ এটাও লিখবা, এটাও লিখবা, এটাও লিখবা। হ্যাঁ তুমি জাস্ট এই যে সুন্দর মতো এটা লিখবা, এটা লিখবা। তো আমি যেভাবে বোর্ডের মধ্যে লিখছি এইভাবে লিখলে ফুল মার্কস। কোনটা? না 5 স্টার লিখতে হবে, এগুলো তো বোঝানোর জন্য লিখছি। ভাই এটা তোমার মাথায় প্রতিশ্রুতি থাকতে হবে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না। এখন যদি আমি ক্লাসে পড়ার সময় বলি যে আজকে বাজারে গেছিলাম, তুমি যদি আমার প্রশ্নের উত্তর সাথে লিখে দিলে হবে না। শুধু সূত্রটা লিখে দিবার কিছু না। না না চুপ করো। বিন্যাস করে দেখাবো। না ইংলিশ বিন্যাস লাগবে না। আরজিবি দরকার। এটা ছবি তুলা নিয়ে আপনার ফটো তুলে দিয়ে আসি তাহলে সব কিছু বেশি আলাদা দিলে হয় কি তোমার হচ্ছে যেগুলো ম্যানেজ করা ঝামেলা। একটার মতো সব থাকলে যে বিষয়গুলো তুমি আগের কি পড়ানো হয়েছে ওগুলো তুমি পেয়ে যাচ্ছ। সেটা সেজন্য আমি একটা ফাইলের মধ্যে দিচ্ছি। পরে ধরো তুমি একটা দুটো দিবে মানে ফাইল হারায় যায় তখন তোমার খুঁজে রাখো। যেগুলো সব একটা ফাইলের মধ্যে থাক, সব মিলে আমরা 3-4 সাবজেক্ট পিডিএফ হবে। পুরো চ্যাপ্টার কমপ্লিট হবে। আর এই সব হারাবে না হলে কিছু আসলে টেলিগ্রাম হচ্ছে কি বলা খুব একটা ইউজ করে না, সমস্যা হচ্ছে ওখানে। মানে হোয়াটসঅ্যাপটা হচ্ছে সবাই সবাই তো পিসিএস চালায় রিক্লেমে কি কি করতেছে ইস্তেক মাঝে মাঝে যেটা আবল তাবল বকে কি বলে দিছে আমি কি বললাম হঠাৎ করে আমার শরীরে কারণ চলে এসেছে। ভাই ভালো কথা না ভাই ভালো কথা বলতো খারাপ আমি আর ওরা খারাপ কথা বলতো এটা ভালো তোরে খারাপ বলছি আমি বুঝি ভাই বুঝি ইস্তেক অমাই গেছে, ওর মতো ভদ্র ছেলে পাওয়া মুশকিল। ইস্তেকের মাথায় আর্টিফিশিয়াল গেছে। বাড়বেন ভাই হরমোনের সমস্যা। ইস্তেকের পরিসীমা টেস্টোস্টেরন কম নাকি? এর বেশি। বেশি বলেন বেশি বেশি কম বললে সমস্যা বেশি বলে টেস্টোস্টেরনের ভাষা তোর জন্য বাড়িতে গেছিলাম কি? বাড়িতে গেছিলাম একা 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 থেকে পড়ালেখা করছে মাস্টারটা করছে নিজে রান্না করছো সেই স্বনির্ভর মুরগির মাংস পুরো আনছো? বানিশ করা আরে বেটা আমরা এগুলো চেক করতে হবে বাবা, পানি কমে গেলে। বেটা আরেকবার বলবেন এটা মানে মূল আইডিয়া হচ্ছে যে i মাইনাসের ইলেকট্রনটা ঢুকে যাচ্ছে কার মধ্যে Ag প্লাসের ফাঁকা অরবিটালে। তো ইলেকট্রন যখন এখান থেকে এখানে যাচ্ছে কিছু শক্তি লাগবে না, শক্তি ছাড়া তো ইলেকট্রন যাইতে পারে না। যখন সাদা আলো পড়বে তখন ইলেকট্রন সাদা আলো থেকে একটা তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে i মাইনাস থেকে Ag প্লাসে যোগ দেয়। তাহলে যেটা শোষণ হবে ওটা সব দুটোটা ভালো চোখে আসবে। ওই একটা স্যার যে বহুত বাগাই যাচ্ছে ছবি দেখে বোঝা যেতে পারবে কক্ষপথ বাঁকায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি এটা ক্লাসে শেষে বুঝাই দিচ্ছি। তাহলে এটা লেখা হয়েছে সবার ওকে? এতক্ষণ লাগে ভাই এটা লিখতে? আড্ডা মারতেছিল জন্য পারে নাই আপনি চলে যান ভাই সবাই চলে যান কোনোটার জন্য দেরি হয়ে যায়।
দ্রুত লিখতে হবে, হাত চলবে ঝড়ের বেগে। আড্ডা মারছে সমস্যা। মেমোরি ফুল হয়ে যায় না ভিডিও করতে করতে। না, তো আমি এবার লিখ করে দিই, আপলোড দিই। আপলোড দেবেন ঠিক আছে, চলো লাস্ট একটা কোশ্চেন সেটা শেষ করব। এই দেখো এটা মানিকাস, এই HgCl2 সাদা কিন্তু HgI2 লাল কেন ব্যাখ্যা করো। সেম ব্যাখ্যা, ব্যাখ্যা হুবহু একই রকম। খালি আগের ব্যাখ্যাটাতে তুমি কি Hg প্লাসের জায়গায় কি লিখবা, Hg2 প্লাস, বাকি সব কিছু একই রকম। চলো আমাদের লাস্ট কোশ্চেন আজকে এটা গ্রুপ 2 এর কার্বনের সময় তাপীয় স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা একটু কুইকলি দেখো, দেখো তাপীয় স্থায়িত্ব বলতে মূলত কি বোঝায়, গলনাঙ্ক। তাহলে তাপীয় স্থায়িত্ব বেশি মানে কি বেশি, গলনাঙ্ক বেশি, আর তাপীয় স্থায়িত্ব কম মানে কি কম, গলনাঙ্ক কম। আচ্ছা দেখো আমি লিখে রাখছি তাপীয় স্থায়িত্ব বেশি মানে গলনাঙ্ক বেশি। তাহলে গ্রুপ 2 এর কার্বনেটগুলো কি কি দেখো, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। বলো সবগুলোর মধ্যে কমন কে, সবগুলোর মধ্যে কমন কে, CO3 2- হচ্ছে যে সবগুলোর মধ্যে কমন, তাহলে এটা বাদ দিলাম। তাহলে কি থাকলো, বেরিলিয়াম 2+, Mg2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, বেরিয়াম 2+। দেখো আমরা কি করছিলাম, ক্যাটা মামা ছোট, ছন্দে কি ছিল, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। তাহলে ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন কি হয়, বেশি হয়। তাহলে ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে বেরিলিয়াম কার্বনেটে পোলার আয়ন হবে বেশি, তাহলে বেরিলিয়াম কার্বনেটের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে বেরিলিয়াম কার্বনেটের গলনাঙ্ক কম, মানে বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব কম, তার মানে বেরিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। তাহলে আমি যদি তাপীয় স্থায়িত্বের ক্রমটা লিখি এভাবে, এই লিখে ফেলো দ্রুত খাতায়, তাপীয় স্থায়িত্বের ক্রম, তাপীয় স্থায়িত্বের ক্রম, তাপীয় স্থায়িত্বের ক্রম। এটা হবে সবার প্রথমে হবে বেরিয়াম কার্বনেট, তারপর আসবে স্ট্রনসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, হচ্ছে বেরিলিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে না না, এটা তোমার ক্যাটায়নের সাইজ দেখতে হবে। বেরিলিয়ামের সাইজ সবচেয়ে ছোট, বেশি তো, হ্যাঁ বেশি, এই জন্য কি তোমার এটার তাপীয় স্থায়িত্ব কম, মানে অল্প তাপ দিলে এটা গলে যাবে। বেরিলিয়ামের ম্যাক্সিমাম কম্পাউন্ডীয় অণুটা অধাতব ধর্ম বেশি শো করে। বেরিলিয়াম কার্বনেট হ্যাঁ আয়নিক বলতে কি ব্যাপার, প্রত্যেকটা যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য থাকে, সমযোজী বৈশিষ্ট্য থাকে, দুইটাই থাকে। এটার আয়নিক বৈশিষ্ট্য কম, সমযোজী বৈশিষ্ট্য বেশি। লিখা হলে আজকে দুটো আল্লাহ হাফেজ।